हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আমরা যে এসে বলেছিলাম যে আপার প্রাইমারি টেট 2026কে লক্ষ্য করে আমরা যে ক্লাসগুলো শুরু করব বলেছিলাম। তো আজকের থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবং প্র্যাকটিস সেটগুলো প্রথমে নিয়ে আসছি, যেগুলো আপকামিং যে কোনো টেট এক্সাম যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যদি প্রশ্ন আসে, তাহলে সি টেটের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ইউপি টেট, এইচ টেট, জে টেট, এস টেট, সমস্ত টেট বা কেভিএসের মতো পরীক্ষাতে যে সিটিপি থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্ন নিয়ে আসবো। এবং এই প্রশ্নগুলো এই জন্য নিয়ে আসছি, আমি আগেও বলেছিলাম এবং এখনও বলছি যে সি টেট থেকে শুরু করে যে সমস্ত টেট এক্সামে প্যাডাগজিক্যাল প্রশ্ন আসে বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি যে প্রশ্ন আসে, সেগুলো করলে কিন্তু যে আপার প্রাইমারি টেট 2026 হতে চলেছে সেখানে কিন্তু একদম 100% কমন আসবে। এবং আমি তোমাদের একদম শিওরভাবে বলতে পারছি যে ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস সেটগুলো, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, একদম শিওর। তো ক্লাসটা শুরু করার আগে সকলকে বলবো, কারণ আজ থেকে প্র্যাকটিস সেট ক্লাস 1 শুরু হচ্ছে। তো যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো। প্রত্যেক দিন এই ক্লাসগুলো কিন্তু ঠিক সময়ে কিন্তু তোমরা পেয়ে যাবে, অবশ্যই আপডেট হিসেবে পেয়ে যাবে। আমি টাইম এখনও ফিক্সড করিনি, আমি টাইমটা ঠিক জানিয়ে দেবো কখন থেকে ক্লাস শুরু হবে। তো আজকের থেকে ক্লাসটা শুরু হচ্ছে, সকলে লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেল নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করবে। তো চলো একদম বেশি কথা না বাড়িয়ে একদম ক্লাস ডিটেলস শুরু করা যাক। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে, একদম ডিটেলসভাবে আলোচনা করব, কোনো কিন্তু স্কিপ করবে না কেউ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে যে ভাষা অর্জন এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল হলো কোনটি? অপশান এতে রয়েছে প্রসবপূর্ব সময়কাল, অপশান বিতে রয়েছে শৈশবকাল, অপশান সিতে রয়েছে মধ্য শৈশবকাল এবং অপশান ডিতে রয়েছে বসন্তীকাল। এবং এটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো ভাষা অর্জন এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল হচ্ছে অপশান বি, অর্থাৎ শৈশবকাল। শৈশবকালে একটা শিশু কী হয়, যে ভাষা অর্জন করার এবং যে বিকাশ, সেই বিকাশটা কিন্তু দ্রুত ঘটে এই সময়টা। তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে শৈশবকালের সময়কালটা কত, বয়সের সময়কালটা কত, কত বছর পর্যন্ত এই সময়কালটা থাকে। নেক্সট, তারপর 2 নম্বর প্রশ্ন কী রয়েছে যে লরেন্স কোহেলবার্গ নাম শুনেছ সকলে। তো লরেন্স কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের পর্যায়গুলির মধ্যে কোনটি রয়েছে? তো অপশান এতে রয়েছে বিলম্বিত পর্যায়, অপশান বিতে সামাজিক চুক্তির অভিযোজন পর্যায়, অপশান সিতে সুনির্দিষ্ট কর্মক্ষম পর্যায়, নাকি অপশান ডিতে শিল্প বনাম হীনমন্যতার পর্যায়। তো এক্ষেত্রে 2-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো 2-এর দাগের সঠিক উত্তর যাবে সেটা হচ্ছে সামাজিক যে চুক্তি সেটার অভিযোজন যে পর্যায়। অর্থাৎ এখানে কী হয় যে কোয়েলবার্গের যে নৈতিক বিকাশ তত্ত্ব, সেখানে কী হয় যে সামাজিকের মধ্য দিয়ে সে অভিযোজন করতে পারে এবং সমাজের সে স্বীকৃতিটি পায়। তো এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে আলোচনার সময় একজন শিক্ষক প্রায়শই মেয়েদের তুলনায় ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেন, এটি একটি কিসের উদাহরণ? তো দেখো অপশানগুলো, অপশান এতে রয়েছে লিঙ্গ পক্ষপাত, অপশান বিতে লিঙ্গ পরিচয়, অপশান সিতে লিঙ্গ প্রাসঙ্গিকতা, অপশান ডিতে লিঙ্গ স্থিরতা। তো এক্ষেত্রে 3-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো 3-এর দাগের সঠিক উত্তর যে অপশান এ। এখানে একজন শিক্ষক কী করছে, সে লিঙ্গ পক্ষপাত করছেন তিনি, যার জন্য কি একজন শ্রেণীকক্ষে কী করে শিক্ষক প্রায়শই মেয়েদের তুলনায় ছেলেদের বেশি মনোযোগ দেন। এটা হচ্ছে একটা লিঙ্গ পক্ষপাতের উদাহরণ। এর ডিটেলস ক্লাসও কিন্তু এক এক করে নিয়ে আসবো এবং বিভিন্ন যে টপিক ওয়াইজ যে ক্লাস সিলেবাস ভিত্তিক, সেটা কিন্তু আগেও আমি অনেক ক্লাস দিয়েছি, তোমরা প্লেলিস্টে ভিজিট করতে পারো, সেখানে কিন্তু সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। এক এক করে দেখা শুরু করো ডিটেলসভাবে, আর এই প্র্যাকটিস সেটগুলোও কিন্তু অবশ্যই করো। আর এই প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে পেয়ে যাবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত তাত্ত্বিক শিশুদের জ্ঞানের সক্রিয় অন্বেষণকারী হিসেবে দেখার সময় তাদের চিন্তাভাবনার উপর সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়বস্তুর প্রভাবের উপর জোর দিয়েছিলেন কোন ব্যক্তি ছিলেন বা কোন তত্ত্ববিদ ছিলেন? অপশান এতে জন বি ওয়াটসন, অপশান বিতে রয়েছে লেভ ভাইগটস্কি, অপশান সিতে জিন পিয়াজে এবং অপশান ডিতে লরেন্স কোয়েলবার্গ। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তো 4-এর দাগের সঠিক উত্তর যে অপশান বি, অর্থাৎ লেভ ভাইগটস্কি। তিনি কী করেছিলেন না, শিশুদের জ্ঞানের সক্রিয় অন্বেষণকারী হিসেবে দেখার সময় তাদের চিন্তাভাবনার উপর সামাজিক আর সাংস্কৃতিক, এই যে টার্মটা, এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে সামাজিক সাংস্কৃতিক উপর জোর দিয়েছিলেন কে? লেভ ভাইগটস্কি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, একটি জিগস ধাঁধা নিয়ে কাজ করার সময় 5 বছর বয়সী নাজমা কি দেখলো? নাজমা নিজেকে বলে যে নীল টুকরোটি কোথায়, না এটি নয়, আরও গাঢ় রঙের যেটি এখানে গিয়ে এই জুতো তৈরি করবে সেটা বলা হয়েছে। তো এই ধরনের কথাকে ভাইগটস্কি কী বলে উল্লেখ করেছেন? অপশান এতে রয়েছে ব্যক্তিগত বক্তৃতা, অপশান বিতে জোরে কথা বলা, অপশান সিতে ভাড়া
বা ভাড়া বন্ধন, এবং অপশান ডিতে অহংকারী বক্তৃতা, অর্থাৎ নিজের মধ্যে যে কথা বলে বিড়বিড় করে সেটা। তো এক্ষেত্রে 5-এর দাগের সঠিক উত্তর কী হবে না, এটা সঠিক উত্তর যে ব্যক্তিগত বক্তৃতা। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর 5-এর দাগের। নেক্সট 6 নম্বর প্রশ্ন, শিশুদের ইঙ্গিত দেওয়া এবং প্রয়োজনের সহায়তা প্রদান করা হলো কিসের উদাহরণ? শক্তিবৃদ্ধি, কন্ডিশনিং, মডেলিং নাকি ভাড়া? তো এক্ষেত্রে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো 6 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ভাড়া বন্ধনের একটু উদাহরণ হচ্ছে শিশুদের ইঙ্গিত দেওয়া এবং প্রয়োজনের সহায়তা প্রদান করা। কারণ প্রয়োজনে যে সহায়তা প্রদান করা এবং ইঙ্গিত দেওয়া একটা স্তর থেকে আরেকটা স্তরে যে উপনীত হচ্ছে, যেটা যে এখানে যে সামাজিক বিকাশ তত্ত্ব যেটা রয়েছে সেখানে যে বলা হয়েছে ভাইগটস্কি, সেটাই কিন্তু এই ইঙ্গিত দেওয়া এবং প্রয়োজনে সহায়তা করাটা বলা হয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, জিন পিয়াজে প্রস্তাবিত কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা, এর নিম্নলিখিত কোন আচরণগুলি চিহ্নিত হয়? প্রথমত এটা তোমরা কমেন্ট করে জানাও যে কংক্রিট অপারেশনাল স্টেজ এটা কত পর্যায়ের মধ্যে দেখা যায়, এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও কত বয়সটা। তো অপশান এতে কী রয়েছে? হাইপোথেটিকো ডিডাকশন যুক্তি, যেটা প্রস্তাবমূলক চিন্তাভাবনা। বি নম্বর রয়েছে সংরক্ষণ, শ্রেণী অন্তর্ভুক্তি। সি নম্বর রয়েছে বিলম্বিত অনুকরণ, বস্তুর স্থায়িত্ব, এবং ডি নম্বর রয়েছে মেক বিলিভ খেলা এবং চিন্তার অপরিবর্তনীয়তা। তো জিন পিয়াজে কংক্রিট অপারেশন স্টেজে কোন আচরণটি বেশি লক্ষ্য করা যায়? তো 7-এর দাগের সঠিক উত্তর যে অপশান বি, অর্থাৎ সংরক্ষণ এবং শ্রেণী অন্তর্ভুক্তিকরণ, এটা কিন্তু দেখা যায় জিন পিয়াজের কংক্রিট অপারেশনাল স্টেজে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন, শিশুদের জ্ঞানীয় বিকাশের প্রেক্ষাপটে নিচের কোনটি পেঁয়াজের গঠন? তো পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের মধ্যে কোনটি পেঁয়াজের গঠনের মধ্যে পড়ছে? অপশান এতে স্কিমা, অপশান বিতে পর্যবেক্ষণমূলক শিক্ষা, অপশান সিতে কন্ডিশনিং, এবং অপশান ডিতে রয়েছে রিইনফোর্সমেন্ট। তো এক্ষেত্রে 8-এর দাগের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো সকলে। তো 8-এর দাগের সঠিক উত্তর যে অপশান এ, অর্থাৎ স্কিমা। এবং স্কিমা এই ধরনের প্রথম দিয়েছিলেন কে? বিজ্ঞানী আর্ট বার্টলেট। কে দিয়েছিল? আর্ট বার্টলেট। তিনি কিন্তু এটা প্রথম ইয়েটা দিয়েছিলেন কত সালে? 1932 সালে এটা কিন্তু দিয়েছিলেন আর্ট বার্টলেট বিজ্ঞানী। নেক্সট 9 নম্বর প্রশ্ন, মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত কেমন? তো মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়ার কেমন? শিক্ষার্থীদের র্যাঙ্ক নির্ধারণ, নাকি শিশুদের সম্পর্কিত ধারণা সম্পর্কে স্পষ্টতা ও বিভ্রান্তি বোঝা, অপশান সিতে শিক্ষার্থী তাদের স্কোর অনুসারে লেবেল করা, নাকি অপশান ডিতে রিপোর্ট কার্ডে পাস বা ফেল চিহ্নিত করা? তো দেখো একটা বিষয় বলে রাখি যে মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য কী? যে শিশুদের সম্পর্কে জানা, তাদের স্পষ্টতা, তাদের বিভ্রান্তি বোঝা, এগুলো হচ্ছে প্রথমত মূল বিষয় বা প্রাথমিক দিক। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ শিশুদের সম্পর্কিত ধারণা সম্পর্কে স্পষ্টতা এবং বিভ্রান্তিগুলো বোঝা এবং তার যথাযথ পরে সমাধান করা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বুদ্ধিমত্তার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অনেক সময় সঠিক নয়ও দেওয়া থাকে। তো এক্ষেত্রে অপশানগুলো কী রয়েছে দেখো, অপশান এতে রয়েছে বুদ্ধিমত্তা হলো একটি নির্দিষ্ট ক্ষমতা যা শুধুমাত্র জন্মের সময় নির্ধারিত হয়। অপশান বিতে বলছে বুদ্ধিমত্তা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং মানসম্মত পরীক্ষা ব্যবহার করে নির্ধারিত করা যায়। অপশান সিতে বুদ্ধিমত্তা হলো একটি একক উপাদান এবং একটি একক বৈশিষ্ট্য, নাকি অপশান ডিতে বুদ্ধিমত্তা হলো বহুমাত্রিক এবং জটিল ক্ষমতার একটি সেট বা প্রক্রিয়া। এক্ষেত্রে 10-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো 10-এর দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ বুদ্ধিমত্তা হচ্ছে একটা বহুমাত্রিক এবং জটিল ক্ষমতার একটি সেট বা প্রক্রিয়া। কারণ আমরা সকলে জানি যে বুদ্ধি হচ্ছে কি যে মেনি ডাইমেনশনাল বা ডিভিশনাল একটা প্রক্রিয়া হিসেবে দেখা হয়। 11 নম্বর প্রশ্ন কী বলছে? রুহি সর্বদা একটি সমস্যার একাধিক সমাধানের কথা ভাবেন যার মধ্যে অনেকগুলি আসল সমাধান। তো রুহি একজন বা একজনের বৈশিষ্ট্য প্রদর্শন করছে। কিসের বৈশিষ্ট্য প্রদর্শন করছে? অপশান এতে সৃজনশীল চিন্তাবিদ, অপশান বিতে অভিমুখী চিন্তাবিদ হিসেবে, অপশান সিতে অনমনীয় চিন্তাবিদ হিসেবে, এবং অপশান ডিতে আত্মকেন্দ্রিক চিন্তাবিদ হিসেবে। তো এক্ষেত্রে 11 থেকে সঠিক উত্তর কী হবে? তো রুহির ক্ষেত্রে এক্ষেত্রে 11 সঠিক উত্তর হবে সৃজনশীল চিন্তাবিদ, অর্থাৎ সে সর্বদা একটি সমস্যার একাধিক দিকে সমাধান করতে ভাবছে। তাহলে কি তার মধ্যে যে সৃজনশীল বিকাশ অর্থাৎ বিভিন্ন দিকে যে ডাইভারজেন্ট থিঙ্কিং সেটা কিন্তু তার মধ্যে দেখা দিচ্ছে, একটা থেকে অনেক দিকে কিন্তু চিন্তা করতে সে পারছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, যে শিক্ষাদান প্রক্রিয়ায় বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার পরিস্থিতিতে একজন শিক্ষকের কী করা উচিত? অর্থাৎ যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী।
তো শিক্ষাদান প্রক্রিয়া যদি পিছিয়ে পড়া গোষ্ঠীর মধ্যে যারা শিক্ষার্থী থাকে তাদের কি দেখা যায়, যে অংশগ্রহণ কম দেখা যায়। এক্ষেত্রে আপনি একজন শিক্ষক হিসেবে কী ভূমিকা পালন করবেন? তো অপশান এতে রয়েছে শিশুদের স্কুল থেকে সরে যেতে বলা। অপশান বিতে এই পরিস্থিতিতে যেমন আছে তেমনই গ্রহণ করা। অপশান সিতে এ ধরনের শিক্ষার্থীদের কাছ থেকে তার প্রত্যাশা কমানো। এবং অপশান ডিতে তার নিজের শিক্ষাদানের উপর চিন্তা করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ উন্নত করার উপায় খুঁজে বের করা। সেক্ষেত্রে কী হবে, যে তাদের অংশগ্রহণটাই বেশি দরকার। সেক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ কী হবে না, তাদের শিক্ষাদানের উপর চিন্তা করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্নত করার একটা উপায়। এটা হচ্ছে 12 দাগের সঠিক উত্তর অপশান ডি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা কেমন হওয়া উচিত? তো দেখো অপশানগুলো কী রয়েছে। অপশান এতে প্রস্তুতি নেওয়া উচিত নয়। অপশান বিতে মাঝে মাঝে প্রস্তুতি নেওয়া উচিত। অপশান সিতে সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়া উচিত। অপশান ডিতে প্রস্তুতি নিরুৎসাহিত করা উচিত। তো দেখো বাকি টার্মগুলো কিন্তু সবই নেগেটিভ টার্ম, একটা একটা কিন্তু সবই কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এটা একটা নেগেটিভ টার্ম, এটা একটা নেগেটিভ টার্ম, এটা একটা নেগেটিভ টার্ম। তো 13 থেকে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান সি, অর্থাৎ সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়া উচিত। নেক্সট 14 নম্বর প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো আছে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া। তো এই যে ডিসলেক্সিয়া, এই ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোনটি? না তাদের মধ্যে মনোযোগ ঘাটতি ব্যাধি থাকে, না বি নম্বরে ভিন্ন চিন্তাভাবনা পড়ার সাবলীলতা থাকে, নাকি সাবলীলভাবে পড়তে না পারা, নাকি পুনরাবৃত্তিমূলক গতিশীল ক্রিয়ায় জড়িত হওয়া। সেক্ষেত্রে 14 দাগের সঠিক উত্তর কী হবে, না সাবলীলভাবে পড়তে পারে না, অর্থাৎ ডিসলেক্সিয়া বলতে পঠনগত অক্ষমতা বোঝায়। এটা হচ্ছে পঠনগত অক্ষমতার ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে কি ডিসলেক্সিয়া। ডিসক্যালকুলিয়া কোনটা, না যেটা গাণিতিক সমস্যার সমাধানে অসুবিধা হয়। ডিসগ্রাফিয়া কোনটা, যেটা লেখার ক্ষেত্রে। গ্রাফিয়া বলতেই গ্রাফ অর্থাৎ লেখা, ডিসগ্রাফিয়া হচ্ছে লেখার ক্ষেত্রে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, 2009 সালের শিক্ষা অধিকার আইনে উল্লিখিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণাটি কী রয়েছে? অপশান এতে আচরণগত নীতিমালা থাকে। অপশান বিতে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব থাকে। অপশান সিতে অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে, নাকি অপশান ডিতে রয়েছে প্রতিবন্ধীদের প্রাথমিকভাবে বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের মূলধারায় আনা। তো এখানে সঠিক উত্তর কী হবে 15 দাগের, তো 15 দাগের সঠিক উত্তর হবে অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে। এটাই হচ্ছে 2009 সালের শিক্ষার অধিকার আইনে উল্লিখিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণার মূল দিক। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, গঠনমূলক কাঠামোতে শেখা মূলত কী? অপশান এতে মুখস্থ করার উপর ভিত্তি করা। দেখো এই টার্মগুলো কিন্তু সকলে কিন্তু বাদ দিতে পারবে, একটা হচ্ছে মুখস্থ করার উপর, এটা হবে না ঠিক। নেক্সট তারপরে বলছে শক্তিবৃদ্ধিকে কেন্দ্র করে। অপশান সিতে কন্ডিশনিংয়ের মাধ্যমে অর্জিত হয়, নাকি অর্থ তৈরি প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ থাকে। তো গঠনমূলক কাঠামোতে শেখা মূলত হচ্ছে অপশান ডি, অর্থাৎ অর্থ তৈরি প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ থাকে। অর্থাৎ অর্থ যদি সে বুঝতে পারলো না একটা শিক্ষার্থী, তাহলে তার গঠনমূলক ধারণা বা কাঠামোতে কোনোভাবেই তার শেখা হবে না। তো অপশান ডি হচ্ছে 16 দাগের সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, বিভিন্ন ঘটনা সম্পর্কে শিশুরা যে নির্বোধ তথ্য তৈরি করে সেগুলো নিম্নের কোনটি? এক হচ্ছে শিক্ষকের দ্বারা উপেক্ষা করা উচিত সেগুলোকে। 2 নম্বর হচ্ছে শিক্ষকের দ্বারা শাস্তি দেওয়া উচিত। এই যে নেগেটিভ টার্মগুলো এগুলো কিন্তু বাদ দিতে হবে, একটা শাস্তি দেওয়া উচিত, এগুলো চলবে না। নেক্সট সি নম্বর কি বলছে, না পুনরাবৃত্তিমূলক মুখস্থ করার মাধ্যমে সঠিক তথ্য দ্বারা প্রতিস্থাপিত করা উচিত। এই যে মুখস্থ এটাও কিন্তু হবে না, এটাও নেগেটিভ টার্ম। আর ডি নম্বর হচ্ছে পাল্টা প্রমাণ এবং উদাহরণ উপস্থাপন করে চ্যালেঞ্জ করা উচিত। তো যে কোনো জিনিসটাই যে চ্যালেঞ্জমুখী যে মনোভাব বা বিভিন্ন রকমের যে উদাহরণ দেওয়া সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 17 দাগের সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ কি যে বিভিন্ন রকমের যে পাল্টা প্রমাণ উদাহরণ দেওয়া উপস্থাপন করে চ্যালেঞ্জ করা উচিত। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর শিশুদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষাদান প্রচার করে কিসের? পাঠ্যপুস্তকের উপর একচেটিয়া নির্ভরতা হিসেবে। অপশান বিতে শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া। অপশান সিতে মুখস্থ করার উপর ভিত্তি করে। এই যেগুলো কিন্তু হবেই না টার্মগুলো। অপশান ডিতে শিক্ষার্থীর ক্ষমতা ভিত্তিতে লেভেলিং এবং শ্রেণীবদ্ধকরণ। তো 18 থেকে সঠিক উত্তর কী হবে, যে এই যে শ্রেণীবদ্ধকরণ এগুলো কিন্তু আসবে না, ক্লাসিফিকেশন কোনোভাবে করা যাবে না। পাঠ্যপুস্তকের উপর একচেটিয়া নির্ভরতা এটাও হবে না। তাহলে বেঁচে গেল কি না অপশান বি, অর্থাৎ শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ তাদের কী অভিজ্ঞতা রয়েছে, কী ভিত্তিতে তারা শিক্ষাদান পারবে করতে, শিশুদের স্তরে গিয়ে সেই শিক্ষাদান বা পাঠদান করাটা উচিত। তো 18 থেকে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আবেগ এবং জ্ঞান একে অপরের সাথে সম্পর্কিত।
এটা কি সম্পূর্ণরূপে পৃথক, নাকি স্বাধীন, নাকি এর সাথে জড়িত রয়েছে, নাকি এর সাথে সম্পর্কিত নয়? আবেগ এবং জ্ঞান। তো 19 দাগের সঠিক উত্তর কী হবে? 19 দাগের সঠিক উত্তর হবে এর সাথে জড়িত, অর্থাৎ আবেগ এবং জ্ঞান একে অপরের সাথে জড়িত রয়েছে। অপশান সি হচ্ছে 19 দাগের সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন, গঠনমূলক দৃষ্টিকোণ থেকে শেখা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বলেছে? তো অপশান এতে হচ্ছে শেখা হলো পুনরুৎপাদন এবং স্মরণ করার প্রক্রিয়া। মেমোরেশন অবশ্যই হবে না, এটা একটা নেগেটিভ টার্ম। নেক্সট 2 নম্বর হচ্ছে শেখা হলো মুখস্থ করার প্রক্রিয়া, এটা তো হবেই না। অপশান সিতে শেখা হলো পুনরাবৃত্তিমূলক সংযোগের মাধ্যমে আচরণের শর্ত সাপেক্ষকরণ, নাকি অপশান ডিতে শেখা হলো সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান গঠনের প্রক্রিয়া। তো এই যে শিশুদের মধ্যে সক্রিয় অংশগ্রহণ দেখা দিচ্ছে, এটাই হবে সঠিক উত্তর। তো কিছু কিছু নেগেটিভ টার্ম আমি ক্লাসের মধ্যে দিয়ে আলোচনা করবো, যেগুলো কিন্তু বাদ করতে পারবে, এবং এই ধরনের প্যাডাগজিক্যাল প্রশ্নগুলো কিন্তু ঠিক ধারণ যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু সম্পূর্ণ হবে একদম 100% করতে পারবে তোমরা সকলে। তো অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর 20 দাগের। তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর যারা ক্লাসগুলো দেখতে চাইছে কন্টিনিউভাবে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, ভিডিওটি লাইক করবে, বাকির সাথে শেয়ার অবশ্যই করবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের স্পষ্ট উদাহরণ এবং অউদাহরণ উপস্থাপন করা। একটা উদাহরণ এবং উদাহরণ না দেওয়া, এটা কি না ধারণাগত পরিবর্তনকে উৎসাহিত করার একটি কার্যকর উপায়, নাকি অপশান বিতে শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, অপশান সিতে ধারণাগুলির বোঝাপড়ার ফাঁক তৈরি করে, নাকি অপশান ডিতে ধারণাগত বোঝার পরিবর্তে পদ্ধতিগত জ্ঞানের উপর জোর দেয়? তো এক্ষেত্রে 21 দাগের সঠিক উত্তর কী হবে? 21 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ধারণাগত পরিবর্তনকে উৎসাহিত করা একটি কার্যকর উপায়। অপশান এ হচ্ছে 21 দাগের সঠিক উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন, শাস্তি এড়াতে অথবা পুরস্কার পেতে শিশুদের বারবার শেখার কাজে নিয়োজিত হতে বলা, এটা কি? এটা হচ্ছে বহিরাগত প্রেরণা একটি হ্রাস করা, নাকি অভ্যন্তরীণ প্রেরণা বা প্রেরণা বৃদ্ধি করে? অপশান সিতে শিক্ষার্থীদের কর্মক্ষমতার লক্ষ্যের পরিবর্তে দক্ষতা অর্জনের উপর মনোনিবেশ করতে উৎসাহিত করবে, নাকি অপশান ডিতে শিশুদের শেখার সাথে জড়িত আগ্রহ, স্বাভাবিক যে আগ্রহ এবং কৌতূহল হ্রাস করবে? তো এক্ষেত্রে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো 22 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ শিশুদের শেখার সাথে জড়িত স্বাভাবিক আগ্রহ এবং কৌতূহলকে হ্রাস করবে। এটা হচ্ছে শাস্তি এড়াতে অথবা পুরস্কার পেতে শিশুদের বারবার শেখার কাজে নিয়োজিত হতে বলার থেকে যে বিষয়টা। নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অনুশীলনগুলি অর্থপূর্ণ শেখার প্রচার করে, অর্থাৎ কোনগুলি অর্থপূর্ণ শিখন বা ভালো শিখন ঘটে? অপশান এতে শারীরিক শাস্তি, এটা হবে না, একটা নেগেটিভ টার্ম। অপশান 2 রয়েছে সমবায়মূলক শিখন পরিবেশ। অপশান সিতে ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন। অপশান ডিতে ধ্রুবক তুলনামূলক মূল্যায়ন। তো এই যে 4টা অপশান রয়েছে, কোনটা হবে? অপশান এতে রয়েছে 1 আর 2 সঠিক। অপশান বিতে রয়েছে 2 আর 3 সঠিক। অপশান সিতে রয়েছে 3 এবং 1 3 আর 1 3 আর 4 হবে, 1 3 4 সঠিক, এবং অপশান ডিতে রয়েছে 2 3 এবং 4 সঠিক। সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 23 দাগের? তো 23 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 1 3 শারীরিক শাস্তি, যেটা সেটা কিন্তু হবেই না, এটা কিন্তু উত্তর হবে 2 3 4 হবে। এটা 2 3 4 করো সকলে। সমবায়মূলক শিখন পরিবেশ, ক্রমাগত ব্যাপক মূল্যায়ন এবং ধ্রুবকমূলক মূল্যায়ন গঠন। তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, এটা হবে 2 3 এবং 4, এই অপশানটা হবে সঠিক উত্তর। ওকে, অপশান ডিটা করে রাখো, এটা 2 3 4 দেওয়াই রয়েছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, শিক্ষকরা কিভাবে শিশুদের জটিল ধারণাগুলি বোঝার সুবিধা প্রদান করতে পারেন? তো দেখো অপশান এ যেটা রয়েছে বক্তৃতা প্রদানের মাধ্যমে। অপশান বিতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। অপশান সিতে পুনরাবৃত্তিমূলক যান্ত্রিক অনুশীলনের মাধ্যমে, নাকি অপশান ডিতে অন্বেষণ এবং আলোচনার সুযোগ প্রদানের মাধ্যমে? তো 24 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কি দেখলে 24 দাগের সঠিক অপশান ডি, সেটা হচ্ছে কি অন্বেষণ এবং আলোচনার সুযোগ প্রদানের মাধ্যমে। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, 23 দাগের উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, এটা কিন্তু তোমরা একটু ঠিক করে মার্ক করে। 23 দাগের সঠিক উত্তর যাবে অপশান বি, অর্থাৎ কি না 2 এবং 3, যেটা হচ্ছে সমবায়মূলক শিখন পরিবেশ এবং ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, এই দুটো হচ্ছে সঠিক উত্তর। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 23 দাগেরটা একটু কারেকশন করে নেবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের কার্যকর সমস্যার সমাধানকারী হতে উৎসাহিত করতে পারেন, এটা উচ্চ প্রাথমিক করবে, এটা উচ্চ প্রাথমিক করবে। তো এটা কী হবে? প্রতিটি ছোটো কাজের জন্য বাস্তববাদী পুরস্কার প্রদানের মাধ্যমে। অপশান বিতে শুধুমাত্র পদ্ধতিগত জ্ঞানের উপর জোর দেওয়া।
অপশান সিতে ভুল উত্তর প্রত্যাখ্যান এবং শাস্তি দেওয়া, এটা তো হবেই না। অপশান ডিতে রয়েছে শিশুদের স্বজ্ঞাত অনুমান করতে উৎসাহিত করা এবং তারপরে সেই বিষয়ে চিন্তাভাবনা করা। সেক্ষেত্রে 25 দাগের সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ শিশুদের যে নিজস্ব জ্ঞান রয়েছে সেটা অনুমান করতে উৎসাহিত করা এবং তারপরেই তাকে সেই বিষয়ে জ্ঞান এবং চিন্তাভাবনা করার জন্য সময় দেওয়া। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সময় শারীরিক বৃদ্ধি এবং বিকাশ দ্রুত গতিতে ঘটে? তো অপশান এতে রয়েছে জন্ম শৈশবে, অপশান বিতে শৈশব ও মধ্য শৈশবে, অপশান সিতে মধ্য শৈশব ও কৈশোরকালে, নাকি অপশান ডিতে কৈশোরকাল এবং প্রাপ্তবয়স্ক কালে। তো এখানে বলেছে শারীরিক বৃদ্ধি এবং বিকাশ। তো সঠিক উত্তর কী হবে 26 দাগের অপশান এ, অর্থাৎ কি না জন্ম এবং শৈশবকালে কিন্তু সবথেকে বেশি শারীরিক বৃদ্ধি এবং বিকাশ ঘটে। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর 26 দাগের। নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিকাশের নীতি নয়? এই যে না টার্মগুলো আসছে এগুলো কিন্তু একটু দেখার বিষয়। তো কোনটি নয় বলেছে? তো দেখো এখানে সঠিক উত্তর কী বলছে, অপশান এতে বিকাশ আজীবন স্থায়ী হয়, বিকাশ পরিবর্তনযোগ্য, বিকাশ বংশগতি পরিবেশের উভয় দ্বারা প্রভাবিত হয়, নাকি বিকাশ সর্বজনীন এবং সাংস্কৃতিক বিষয়বস্তু এটিকে প্রভাবিত করে না। সেক্ষেত্রে 27 দাগের সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ বিকাশ সার্বজনীন ঠিক, কিন্তু সাংস্কৃতিক বিষয়বস্তুর উপর এটিকে প্রভাবিত করে না, এটা কিন্তু ভুল। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, কিন্তু উত্তর হিসেবে এটা কিন্তু ভুল। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর 27 দাগের। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পরিবর্তনের প্রাথমিক কারণ হলো কি? অপশান এতে জন্মদাতা পিতামাতার কাছ থেকে ব্যক্তিদের দ্বারা প্রাপ্ত জেনেটিক কোড হিসেবে, অপশান বিতে জন্মগত বৈশিষ্ট্য, অপশান সিতে পরিবেশগত প্রভাব, নাকি অপশান ডিতে বংশগত এবং পরিবেশের মধ্যে জটিল পারস্পরিক ক্রিয়া। তো আমরা সকলে জানি যে ব্যক্তিগত পরিবর্তন প্রাথমিক কারণ হচ্ছে কি না, একটা হচ্ছে কি না তাদের বংশগত এবং পরিবেশ দুটোই কিন্তু সমানভাবে দায়ী থাকে। তাহলে অপশান ডি হচ্ছে কি সঠিক উত্তর কি 28 দাগের। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি মাধ্যমিক সামাজিকরণ সংস্থার উদাহরণ? মাধ্যমিক বলেছে, প্রাথমিক বলে নয়। অপশান এতে পরিবার ও পাড়া, অপশান বিতে পরিবার ও মিডিয়া, অপশান সিতে স্কুল ও মিডিয়া এবং অপশান ডিতে মিডিয়া এবং পাড়া। তো মাধ্যমিক সামাজিকরণ কোনটা সংস্থা উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ স্কুল এবং মিডিয়া হচ্ছে মাধ্যমিক সামাজিকরণের উদাহরণ। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো আজ মোট 29টা প্রশ্ন ছিল, আর প্রশ্নগুলোর মানগুলো কেমন লাগলো সকলে কিন্তু কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু সমস্ত বিগত বছর যে সিটের প্রশ্ন সেগুলো কিন্তু এখানে করা হয়েছে, এবং এই প্রশ্নগুলো এসছে সেটা হচ্ছে 8ই ডিসেম্বর 2019, অর্থাৎ 2019 সালের সমস্ত যে সিটেটের প্রশ্ন সে প্রশ্নগুলো কিন্তু এখানে করানো হলো। আর এই প্রশ্নগুলো কিন্তু আপার প্রাইমারি টেট যে কোনো টিচিং এক্সামে যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে প্রশ্ন আসে অবশ্যই প্রশ্নগুলো খুবই হেল্পফুল হবে। আর আপকামিং যে আপার প্রাইমারি টেট হতে চলেছে 2026-এর মধ্যে, সেখানে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদের যেহেতু বলেছিলাম যে সিডিপি কেন প্রত্যেকটা বিষয়ে একদম ডিটেলসভাবে ক্লাস করাবো, এমসিকিউ ক্লাস করাবো, প্র্যাকটিস সেটে ক্লাস, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু নিয়ে আসবো। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো, বাকিদের সাথে শেয়ার করো, আর যারা ভিডিওটি লাইক করে অবশ্যই লাইক করে হাইপ বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু বলো না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। সেখানে প্লেলিস্টগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস এক এক করে দেখা শুরু করো। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাও, ওখানে সমস্ত ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তো ক্লাসটা এখানে শেষ করছি, আবার কোনো একটা ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয়েন সকলে ভালো করে প্রস্তুতি নাও। ধন্যবাদ।